আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচের ভর্তি পরীক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। বাণিজ্য বিভাগের কিছুক্ষণ আগে পরীক্ষাটা হয়েছে, আমি ভিডিওটা রেকর্ড করতেছি আর কি তোমাদের উদ্দেশ্যেই, যে তোমরা যদি সুযোগ পাও ভিডিওটা দেখো, অথবা তোমাদের জুনিয়র ব্যাচ যারা আছে বিশেষ করে এইচএসসি 26 এবং এইচএসসি 27 তারা তোমাদের থেকে একটু শিক্ষা গ্রহণ করতে পারে। তুলনামূলক প্রশ্নটা আমার মনে হয় না খুব একটা কঠিন হয়েছে, কারণ আমরা সলভ করার টাইমেই বুঝতে পারবো আর কি। আর তোমাদের জন্য আমি শুভকামনা অগ্রিমভাবেই জানাতে চাই যে তোমরা কিছুদিনের মধ্যে হয়তোবা যারা ভালো পরীক্ষা দিছো তারা আমাদের দেশের প্রাচ্যের অক্সফোর্ডে পড়ার একটা সুযোগ পাবে এবং নিজেকে গড়ার একটা সুযোগ পাবা। তো 12টা প্রশ্ন আসছিল, আমি প্রত্যেকটা প্রশ্নের একটু একটু করে বিশ্লেষণ দিয়ে তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করি এবং সলভগুলো করার চেষ্টা করি। চলো, প্রথম যে প্রশ্নটা দেখো, প্রথম প্রশ্নটা আমরা জানি যে এটা বাংলা প্রথম পত্র থেকে প্রশ্নটা হবে এবং সাহিত্য থেকে প্রশ্নটা হবে। তোমরা এই জিনিসটা তোমরা যখন অপরিচিতা পড়ছো তার কবি পরিচিতি অংশে যদি যাও তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের, হ্যাঁ, অপরিচিতার প্রথম পেজে যাবা। আমার কাছে অনেকগুলো বই আছে, তো আমি 26 নাম্বার পেজটা জানি আমার বই অনুসারে। তো 26 পাতার তুমি যখন কবি পরিচিতি পড়বা তুমি 3টা নাম খুঁজে পাবা, হ্যাঁ, কবি পরিচিতি অংশে, কবি পরিচিতি অংশে। এটা বইয়ের বাইরের প্রশ্ন না কিন্তু, ঠিক আছে? দেখবা এই প্রশ্নগুলোর ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সাহিত্য কর্মগুলো আছে খুব সুন্দর মতো ব্যাখ্যা এবং বিশ্লেষণ দেওয়া আছে। সেখানে ডাকঘর, অচলায়তন এবং চোখের বালি এই 3টারই নাম উল্লেখ করা আছে। এখানে যেহেতু বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত উপন্যাস, প্রথমত রবীন্দ্রনাথের রচিতই সবগুলা, কিন্তু এর ভিতরে দেখা যাচ্ছে একটা উপন্যাস আর বাকিগুলো অন্য কিছু থাকতে পারে। তার আগে একটু কনফিউশন দূর করতে বলে দিই, চোরাবালিটা একটা কাব্যগ্রন্থ, ঠিক আছে? চোরাবালি একটা কাব্যগ্রন্থ, এটা হয়তোবা অনেকে পড়তে পারে এই জিনিসটা, আর অনেকেই এটা মানে সবাই জানবে, এটা স্বাভাবিক না ব্যাপারটা। হ্যাঁ, বিষ্ণু দে নামক একজন কবি ছিল, তার দ্বিতীয় কাব্যগ্রন্থ এটা। আমার জানা মতে সালটা হয়তোবা 1937-এর আশেপাশে, আমি ভুলও করতে পারি। তো এইটা না। এবার একটু দেখো, তোমরা যদি এই বইটা, তোমরা তো এই বইটাই পড়ছো তাই না? এই বই এখানে খুব সুন্দর মতো লেখা আছে, দেখো তার রচিত উপন্যাসগুলোর ভিতরে সর্বপ্রথম দেওয়া আছে চোখের বালি। তাহলে আমরা কিন্তু এখান থেকে বলেই দিতে পারি যে এটার অ্যান্সার হবে চোখের বালি। এই যে প্রথমটার অ্যান্সার হচ্ছে চোখের বালি। আর পরবর্তী পরীক্ষাগুলোর জন্য এই দুটাও একটু পড়ে রেখো। এই দুইটা হচ্ছে তার রচিত নাটক, তার রচিত নাটক, একটা ডাকঘর, একটা অচলায়তন। এটা কোথায় বাবা? দেখো এখানে লেখাই আছে তার উল্লেখযোগ্য নাটকগুলোর ভিতরে রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা এবং রক্ত করবী। তাহলে আমরা বলতে পারি এই প্রশ্নটা খুব একটা কঠিন প্রশ্ন ছিল না, বইয়ের মধ্যকার প্রশ্ন ছিল। এর পরের প্রশ্নটা একটু যদি খেয়াল করো, কোনটি মৌলিক বিশেষণ, এটাকে কঠিন ধরতে পারি আমরা। কেন জানো? কারণ তুলনামূলক আমাদের এইচএসসি লাইফে এই জিনিসগুলো ছিল না যে মৌলিক, কারণ তোমরা তো হচ্ছে প্রত্যয় পড়োনি, ঠিক আছে? আমি যদি একটু বলি যে মৌলিক জিনিসটা কি, মৌলিক জিনিসটা হচ্ছে যেটাকে বিশ্লেষণ করলে অর্থবোধক কিছু পাওয়া যায় না। তো আমরা দেখবো যে প্রত্যেকটাই বিশ্লেষণ করা যায়, মানে 3টা বিশ্লেষণ করা যায়, একটা যায় না। একটু খেয়াল করো, প্রত্যেকটাই কিন্তু অ্যাডজেক্টিভ, ফুটন্ত। ওই যে মনে আছে অবস্থাবাচক বিশেষণ, ছোটবেলায় আমরা পড়ছিলাম। আচ্ছা, সুপ্ত, কালো, গুণী। একটু খেয়াল করি আমরা, দেখো গুণী শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা যেই শব্দটা পাবো বা যা যা পাবো তার ভিতরে হচ্ছে গুণ যোগ ইন। তাহলে আমরা বলে দিতে পারি যে এইটা মৌলিক শব্দ না, এটাকে বিশ্লেষণ করা যায়। এবং মূল শব্দের পরে যে অর্থহীন শব্দাংশটা থাকে সেটাকে আমরা প্রত্যয় বলি, তার মানে এটা প্রত্যয় সাধিত শব্দ। ওকে, ফাইন, ডান, এটা হবে না অ্যান্সার। আচ্ছা, কালো, এইটাকে কিন্তু বিশ্লেষণ করা যায় না, তার মানে আমরা বলতে পারি যে কালো, এটা যদি রং হয় বর্ণবাচক বিশেষণ, এসএসসির বইতে কিন্তু দেওয়া ছিল, ঠিক আছে? তাই এইটাকে যেহেতু ভাঙা যাচ্ছে না, এইটাকে আমরা অ্যান্সার ধরে নিতে পারি যে কালোটা হচ্ছে মৌলিক বিশেষণ। বাকি দুইটা কেন গেল না জানো? এটাকেও বিশ্লেষণ করা যায়, এটাকেও বিশ্লেষণ করা যায়, এবং দুটাকে ভাঙলেই ক্রিয়াপদের মূল অংশ ধাতু পাওয়া যায়। কিভাবে দেখো, এইটাকে যদি আমি ভাঙি পাবো হচ্ছে সব, হ্যাঁ সব, এই যে একটা ধাতু, তার সাথে এই ত কৃত প্রত্যয়টা পাবো। তাই আমরা বলতে পারি এটা একটা কৃদন্ত পদ বা কৃত প্রত্যয় সাধিত শব্দ, মৌলিক না। এবার দেখো তো ফুটন্ত, এই শব্দটা ছোটবেলা থেকেই আমরা খুব সুন্দর ভাঙতে পারি। ফুট যোগ অন্ত, কোন পদের পরে যদি অন্ত থাকে তাহলে আমরা বলে দিতাম যে এটা অবস্থাবাচক বিশেষণ, যেমন ফুটন্ত, ঝুলন্ত, চলন্ত, তাই না? তাই এইটাও কিন্তু একটা ধাতু। দ্যাট মিনস এই দুইটাই যেহেতু কৃত প্রত্যয় সাধিত শব্দ, তো এগুলো তো মৌলিক হবে না। অ্যান্সার হচ্ছে কালো। আশা করি এটা তোমরা পারছো সবাই। এর পরবর্তী প্রশ্নের দিকে তাকাও, এটা তোমাদের বইয়েরই একটা টপিক, সেটা হচ্ছে এই যে বিদ্রোহী কবিতাটা। তো আমরা এটা তো একদম ঠাডা মুখস্থ করে আসছি, তাই না? যারা আমার ক্লাস করছিলা ইবিআইতে অথবা যে টিচারেরই ক্লাস করে থাকো না কেন, আমরা জানি ছন্দ নিয়ে প্রশ্ন হয়। তো এইটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচনা করা একটা
কবিতা। তো এটা নিয়ে তো আসলে ব্যাখ্যা বিশ্লেষণের কিছু নাই, ঠাডা মুখস্থ করার পার এই জিনিসটা। তাহলে এই 4টা প্রশ্নের ভিতরে আমরা দেখলাম 2টা ফার্স্ট পেপার থেকে আসছে আর 2টা হচ্ছে একটা সেকেন্ড পেপার থেকে আসছে। এখন 4 নাম্বার প্রশ্নের দিকে যাও। অম্বু শব্দের অর্থ কি? আমরা ছোটবেলায় একটা শব্দ পাইছিলাম, মনে আছে? যে অম্বু রাশি। আমরা অনেকেই এই শব্দটা শুনছিলাম, অম্বু রাশি। এখন অম্বু রাশি মানে কি জানো? অম্বু রাশি মানে তো আমরা সমুদ্র পড়ছিলাম, সমুদ্র। আর যারা আমরা বাংলা নিয়ে কাজকর্ম করি না, তারা দেখা গেছে যে বিভীষণের প্রতি মেঘনাদ পড়ছি না, এটা তো আমরা জানি যে 6ষ্ঠ স্বর্গ থেকে নেওয়া হয়েছে। কিন্তু এর প্রথম যে স্বর্গটা ছিল অভিষেক, সেখানে একটা ক্যারেক্টার ছিল। সেই ক্যারেক্টারটার নাম কি ছিল জানো? অম্বু রাশি সুতা। কি ছিল জানো? অম্বু রাশি সুতা। দেখো এই যে সুতা, এই সুতা শব্দের অর্থ কি জানো? সুতা শব্দের অর্থ হচ্ছে কন্যা। আর সুত শব্দের অর্থ কি জানো? সুত শব্দের অর্থ হচ্ছে সন্তান, বা তোমার হচ্ছে কি বলে এটাকে, ছেলে, সন্তান। এটা আমরা বিদ্রোহী কবিতায় পাইছিলাম, মনে আছে? যে আমি ইন্দ্রাণী সুত। আচ্ছা যাই হোক, ওগুলা তো ব্যাখ্যা বিশ্লেষণ করে লাভ নাই। আমি কেন বলতেছি যে অম্বু রাশি সুতা, ওই শব্দটা আমি পড়ছিলাম তখন। অম্বু রাশি কথাটার অর্থ হচ্ছে সমুদ্র। কিভাবে হয়েছে শব্দটা দেখো। রাশি মানে কি জানো? রাশি মানে সমষ্টি। রাশি শব্দটার অর্থ সমষ্টি। তাহলে সমুদ্র কিসের সমষ্টি বলতো? সমুদ্র তো পানির সমষ্টি, তাই না? সমুদ্র তো পানির সমষ্টি। এবার দেখো, ছোটবেলা থেকে আমরা অম্বু রাশি শব্দটা কোনো না কোনো জায়গায় ঠিকই শুনছি। তাহলে এখন এসে সেটার অ্যাপ্লিকেশনটা আমরা পাইলাম আমাদের পরীক্ষায়, যে অম্বু রাশি শব্দটার অর্থ বা অম্বু শব্দটার অর্থ হচ্ছে পানি এবং অম্বু রাশি শব্দটার অর্থ হচ্ছে সমুদ্র। বাকিগুলা যাচ্ছে না। তো এটা বাংলা ব্যাকরণের একটা টপিক থেকে আসলো। এই টপিকটার নাম তোমরা দিতে পারো সমর্থক শব্দ অথবা শব্দের অর্থ, বা যে কোনো একটা নাম দিতে পারো। এবার দেখো এইটা, এই যে এসএসসির যে বইটা আছে না, এসএসসির বইয়ের চ্যাপ্টার নাম্বার 5, এসএসসির বইটা আমার সামনেই আছে। এই যে দেখো, তোমরা 25 ব্যাচ না, তোমরা যেই এসএসসির বাংলা দ্বিতীয় পত্র বই পড়ছো, এটা সেই বইটাই, ঠিক আছে? এই বইয়ের চ্যাপ্টার নাম্বার 5 এর নাম ছিল হচ্ছে ধ্বনি ও বর্ণ। সেখানে যুক্ত ব্যঞ্জন নামে একটা টপিক ছিল। যুক্ত ব্যঞ্জন 2 প্রকার, একটা হচ্ছে স্বচ্ছ আর একটা হচ্ছে অস্বচ্ছ। স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন কোনটা জানো? যেটাকে দেখলেই চেনা যায়। যেমন ধরো এক মিনিট, যেমন ধরো এই যে ক আর এই যে ত, এটা হচ্ছে স্বচ্ছ। দেখলে বোঝা যাইতেছে এই জায়গায় ক যোগ ত আছে, তাই না? ক যোগ ত আছে। বাট উপরেরটা দেখো তো, এটাকে চেনা যায়? চেনা যায় না, এটা অস্বচ্ছ। তার মানে এটার ভিতরে কি কি আছে বলতো? এটার মধ্যে কি কি আছে? এটার মধ্যে এই যে বর্গীয় জ আর ইও আছে। তো যুক্ত ব্যঞ্জন থেকে প্রতিবারই আমরা কিছু না কিছু প্রশ্ন আসতে দেখি আর কি। তো এটা এর ব্যতিক্রম কিছু ছিল না, এটাও তুলনামূলক ইজি কোয়েশ্চেন, এবং এসএসসির বইটা থেকে এই প্রশ্নটা তোমরা পাবা, অথবা যে কোনো বাংলা ব্যাকরণ বইতেই এই প্রশ্নটা উত্তর তোমরা পেয়ে যাবা। এবার একটু দেখো তো পরবর্তী প্রশ্নটা, মনোযোগ এর শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটা? মজার বিষয় হচ্ছে এটাও এসএসসির বইতে ছিল। চ্যাপ্টার নাম্বার 13, সন্ধি, বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধিতে যদি তোমরা যাও, আমি বলি একটু, কারণ তোমাদের এখন বুঝাই দেওয়া তো লাভ নাই, তোমাদের এখন মিলাই দিতে হবে। দেখো, আমি চ্যাপ্টার নাম্বার 13-এ তোমাদেরকে নিয়ে গেলাম। চ্যাপ্টার নাম্বার 13-এ যখন আসবা, বিসর্গ সন্ধিতে চলে আসবা, বিসর্গ সন্ধির দ্বিতীয়টাতেই চলে যাবা। ওখানে দেখো প্রথম উদাহরণটা দেওয়া মনোযোগ। তো দেখো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রশ্ন যে একদম আধ্যাত্মিক লেভেলের হয় ব্যাপারটা এরকম না, একটু পড়তে হয় আর কি। এটা যেহেতু বিসর্গ সন্ধি, তাহলে এই যে বিসর্গ আছে প্রথম অপশনে, অ্যান্সার এটাই হবে, ইজি। এর পরবর্তী কোয়েশ্চেনটা দেখো তো, উপশহর শব্দটি কোন সমাস? আচ্ছা, কিছু কিছু জিনিস আমরা পড়ছি এইচএসসিতে সমাসে, বিশেষ করে উপ নামক এই উপসর্গটা যুক্ত থাকলে ওগুলা আমরা অব্যয়ভাব সমাসের মধ্যে দিয়ে দিই আর কি। যেমন তোমরা পড়ছো দেখো, গ্রহ, হ্যাঁ, তারপর ধরো এই যে এটা উপশহর, উপশহর। এখানে উপ কোন অর্থে ব্যবহার করা হয়েছে বলতো? উপগ্রহ মানে কি বলতো? গ্রহের সদৃশ আরেকটা গ্রহ, হ্যাঁ, যেমন পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম চাঁদ। ওকে, আচ্ছা, তাহলে উপশহরটাও কি সিমিলার অর্থেই ব্যবহার করছি আমরা, সদৃশ অর্থে। তাহলে এই যে দেখো, আগে একটা উপনামক উপসর্গ আছে, একদম মানে কি বলে, সিম্পলি বুঝাইতেছি যে এটা একটা অব্যয়ীভাব সমাস। এটা কি? এটা একটা অব্যয়ীভাব সমাস। সিম্পল ছিল, এবং প্রত্যেকটা বাংলা ব্যাকরণ বইয়ে সেটা তোমার হচ্ছে কি বলে, এইচএসসি লেভেলে অক্ষরপত্র হোক, ভাষা শিক্ষা হোক, এই জিনিসগুলো কিন্তু আছে এখানে, ঠিক আছে? এর পরবর্তী প্রশ্নটা দেখো তো, তাহার হাসিতে গান, তাহার কান্নায় গান। এখানে একটা বাক্য আছে নাকি একটা স্বাধীন অধীন বাক্য আছে, না দুইটা ইন্ডিভিজুয়াল বাক্য আছে? একটু চিন্তা করো তো, এটা তুমি আলাদা আলাদা পড়ার চেষ্টা করো। তাহার হাসিতে গান মানে ব্যাপারটা কি? তাহার হাসিতে গান হয়, হয়টা আসেনি, ঠিক আছে? তাহার কান্নায় গান হয়। তাহলে এবার একটু দেখো তো, দুইটা কিন্তু ইন্ডিভিজুয়াল বাক্য। তাহার হাসিতে গান, এটা মানে এটা বলার পর আর কোনো কিছু বলতে বাকি থাকে না, মানে ভাব প্রকাশে বাকি থাকে না। আবার দেখো, তাহার কান্নায় গান, এখানেও কি সিমিলার না ব্যাপারটা? দুইটা ডিফারেন্ট বাক্য,
হ্যাঁ, দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট সমাপিকা ক্রিয়া, বাস শেষ। তাহলে এটা কোন বাক্য হবে? এটা হবে যৌগিক বাক্য, কারণ এখানে এই দুইটাই হচ্ছে সরল বাক্য। দুইটা সরল বাক্য যখন কানেক্ট হয় তখন একটা যৌগিক বাক্য হয়, আবার দুইটা জটিল বাক্য যখন কানেক্ট হয় তখনও একটা যৌগিক বাক্যই হয়, আবার একটা সরল একটা জটিলও যখন যুক্ত হয় তখন একটা যৌগিক বাক্য হয়। তো এটা আসছে বাক্য থেকে কোয়েশ্চেন, আর এই বাক্য টপিকটা তোমাদের এইচএসসি তে ছিলই, তোমরা জানো বাক্যতত্ত্ব থেকে আসছে 5 নাম্বার টপিকটা। এবার দেখো তো খিড়কি শব্দের বিপরীতার্থক শব্দ কোনটা? প্রথমত বিপরীতার্থক শব্দ জানতে হলে আগে মূল শব্দের অর্থটা জানতে হয়। খিড়কি কথাটার অর্থ হচ্ছে ছোট দরজা বা পেছনের দরজা, ছোট দরজা বা পেছনের দরজা। খিড়কি কিন্তু একটা দেশি শব্দ আর দরজা কিন্তু একটা ফার্সি শব্দ, যাই হোক। তাহলে পেছনের দরজা, এটার বিপরীত যে শব্দটা হবে সেটা সামনের দরজা হবে বা মেইন গেট হবে, তাই না? বা মেইন গেট হবে। আচ্ছা, তাহলে এখন আমরা একটু দেখব যে কোনটা যায়। প্রথমত গুপ্ত পথ মানেই তো পেছনের রাস্তা, এটাকে আগেই বাদ দিয়ে দিলাম, বের করে দিলাম। চিলেকোঠা কথাটার অর্থ কি বলতো? আমি চিলেকোঠায় থাকি, আমি ছাদের সাথে থাকি, তো চিলেকোঠা এটা তো হচ্ছে না। এবার একটু দেখো বাতায়ন এই শব্দটা উমর ফারুক নামে একটা কবিতা আছে, এসএসসির বইতে এবার ইনক্লুড করা হয়েছে। এই কবিতাটা ফেমাস, ইনক্লুড না করলেও অনেক পোলাপাইনি কবিতাটা জানতো। বাতায়ন শব্দটাকে যদি ভাঙি আমরা, যদ্দূর সম্ভবত বাত যোগ অয়ন এরকম একটা শব্দ পাওয়া যায়। বাত শব্দটা থেকে আসছে বায়ু, হ্যাঁ, বায়ু, আর অয়ন শব্দটা আসছে পথ, মানে বাতাস কোন দিক থেকে আসে, ধরো জানালা থেকে আসে। তাহলে এই যে বাতায়ন কথাটার অর্থ কিন্তু অ্যাকচুয়ালি আসে জানালা। তাহলে দেখো তিনটা কোয়েশ্চেনকে আমি মানে অপশনকে আমি এলিমিনেট করে দিলাম, তাহলে বাকি থাকতেছে একটাই, সিংহ দ্বার। দ্বার মানে দরজা, সিংহ মেইন গেট, শেষ, সিম্পল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 9 নম্বর প্রশ্নটাও যে খুব কঠিন ব্যাপারটা এরকম না, পড়লেই পারতা। এবার একটু খেয়াল করো তো 10 নম্বর প্রশ্ন, অভ্যুত্থান। এই অভ্যুত্থান শব্দটা বা অভ্যুত্থান রিলেটেড শব্দটা আমাদের বিগত 2 বছর ধরে খুবই পরিচিত শব্দ, এবং ভার্সিটি অ্যাডমিশনেও দেখি এই দুইটা শব্দকে, মানে এই শব্দগুলোকে খুব প্রায়োরিটি দেওয়া হয় আর কি। তো এবারও প্রায়োরিটাইজ করে কোয়েশ্চেনটা করা হয়েছে যে অভ্যুত্থান শব্দটি কোন উপায়ে গঠিত হয়। ফাইন, প্রথমত অনুসর্গ তো হবে না, অনুসর্গের মাধ্যমে তো নতুন শব্দ গঠন হয় না। অনুসর্গের কাজ হচ্ছে এক পদের সাথে অন্য পদের সম্পর্ক তৈরি করে দেওয়া, তাই তো? তো এটা বাদ। সন্ধি নিয়মে, সমাসের নিয়মে না, প্রত্যয়ের নিয়মে। আমি যদি তোমাদেরকে বলি এই শব্দটাকে যদি ভাঙাই, আমরা পাবো অভিযোগ উত্থান, অভিযোগ উত্থান। তাহলে এইবার তোমরা বলো তো এটা কি সাধিত শব্দ? এই যে দুইটা আলাদা আলাদা শব্দ, হ্যাঁ, মানে এখানকার শেষ ধ্বনিটা আর এখানকার আদি ধ্বনিটা মিলে ধ্বনির মিলন মানে কি? ধ্বনির মিলন মানে তো সন্ধি, এটা আসছে সন্ধি থেকে। ইজি একটা কোয়েশ্চেন ছিল, হয়তোবা যদি পড়ে থাকো। হ্যাঁ, আমাদের ক্ষেত্রে দেখো প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে প্রত্যেকটা টিচারই সলভ করবে এবং সবাই বলবে ইজি, কারণ প্রতিনিয়ত আমরা খালি বাংলায় পড়ি। তোমরা বাংলার সাথে তো অন্য কিছু পড়ো, তো তোমাদের জন্য এই জিনিসটা সোজা নাও হইতে পারে। তাই বারবার আমি সোজা সোজা নিজের ওয়েতে বলতেছি, কেউ আর এটাতে মানে মন খারাপ করো না যে ভাই সবকিছু সোজা বলতেছেন বাট আমাদের তো কঠিন লাগছিল। এবার একটু দেখো সৈয়দ, এইটা কি বলার অপেক্ষা রাখে, সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত লাল সালু উপন্যাসের প্রধান চরিত্র কে? কে বলতো? প্রধান চরিত্র হচ্ছে এই যে মিস্টার মজিদ। খুবই সিম্পল একটা কোয়েশ্চেন ছিল, আর বাকিগুলোও তো আমরা লাল সালু উপন্যাসে দেখছি ক্যারেক্টারগুলা। এবার একটু দেখো তো লাস্ট কোয়েশ্চেন, পুষ্প শব্দের সমর্থক শব্দ নয় কোনটা, সিমিলার ওয়ার্ড না কোনটা? ঠিক আছে, একটা সিমিলার ওয়ার্ড হবে না। তো একটু চিন্তা করে দেখো, কুরবক এটা না একটা গাছের ফুলের নাম, একটা কি জানি ঝ দিয়ে সেই গাছটা, নামটা মনে পড়তেছে না। তোমরা হয়তো বা বায়োলজিতে এই গাছটা পড়ছো বা এর স্পেসিস এর নাম হয়তো বা তোমরা পড়তে পারো। এটা একটা গাছের ফুল, তো এটা তো ফুলকেই নির্দেশ করতেছে, এটা হচ্ছে না অ্যান্সার। সুমন কথাটার অর্থ কি জানো? ভালো ফুল বা উত্তম ফুল, দ্যাট মিনস এটাও হচ্ছে না। আর কুসুম মানে তো ফুল, তাহলে এটাও যদি না হয় এই শব্দটা অবশ্যই হবে পাদপ। এই পাদপ শব্দটাকে যদি বিশ্লেষণ করি কি পাবো জানো? পদ। পদ মানে পা অথবা মূল, পদ মানে পা অথবা মূল, হ্যাঁ। আর এই পটাকে যদি আমি আলাদা করি, এটা কোন অর্থে ব্যবহার করা হয় জানো? রস গ্রহণকারী বা রস শোষণ করে, অর্থাৎ মূল দিয়ে রস শোষণ করে কে বলতো? একটা বৃক্ষ বা গাছ বা গাছ। তার মানে এই বৃক্ষ অথবা গাছ এটার অ্যান্সার। সো এইটা হচ্ছে না, এটা হচ্ছে আমাদের অ্যান্সার যে এটা ফুলের কোনো প্রতিশব্দ না, এটা ফুলের আশ্রয় বা গাছ। তাহলে এই যে আমি তোমাদেরকে 12টা প্রশ্ন সমাধান দিয়ে দিলাম, যদি তোমাদের মনে হয় ভাই আপনিও ভুল পড়াইছেন, তাড়াহুড়ার মাধ্যমে হয়তো
এদিক ওদিক হতে পারে, তো এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখার অনুরোধ করব আমি। আর তোমাদের জন্য আমি বলে রাখি যে ভালো মতো একটু পড়ো। পরীক্ষার কোয়েশ্চেনগুলো আধ্যাত্মিক কোনো কোয়েশ্চেন না। তোমরা 2 থেকে 3টা বই যেগুলো ফলো করতেছো, বিশেষ করে বাংলা ব্যাকরণের জন্য ধরো এসএসসির একটা বই তো অবশ্যই তোমরা সঙ্গে রাখবা, এবং বাংলা প্রথম পত্র কখনোই তোমাদের বোর্ড বইয়ের বাইরে হবে না। এছাড়াও কিছু অ্যাডমিশন সহায়ক বই আছে, যেমন বাংলা বিচিত্রা আছে, অভিযাত্রী আছে, কিংবা আরো ধরো বই আছে। তো সেগুলা একটা একটা করে পড়ো, মানে সব বই পড়ার দরকার নাই। আগে সেকেন্ড পেপারটা শেষ করো এসএসসি থেকে, তারপর ফার্স্ট পেপারটা শেষ করো, তারপর একটা সহায়ক বই বা কোয়েশ্চেন ব্যাংক সলভ করো, চান্স ইনশাল্লাহ হয়ে যাবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।